প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আজমির হোসেন, প্রভাষক পরিসংখ্যান বিভাগ, রাজীব উত্তরা মডেল কলেজ। আজকে তোমাদের সামনে চলে আসছে আবার একটা নতুন টপিকস নিয়ে। আজকে যে আমরা টপিক্সটা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ, এবং আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি কৈশু বিন্যাসের এমসিকিউগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তোমরা আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ছোটোখাটো সমস্যা, কৈশু বিন্যাস খুবই মজার অধ্যায় এবং খুবই সহজ একটি অধ্যায়। আমরা খুব সহজেই আশা করি যে কৈশু বিন্যাসটা শেষ করতে পারবো। সবাই পাঠ্য বই এবং যে কোনো সহায়িকা অথবা পাঠ্য বই নিয়ে আমার সাথে থাকো। আশা করি কোনো বুঝতে পারবে। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা সহজে আমার ভিডিওটা পেতে পারো। তো আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদের এখানে সহায়িকা হিসেবে একটি বোর্ড রেখে দিয়েছি, যে বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি যে কৈশু বিন্যাস এমসিকিউ। এখানে আমি কিছু ইনফরমেশন লিখে রেখেছি। প্রথমেই আমার কাছে একটা আমি কিছু এমসিকিউ তোমাদেরকে বলছি, এবং তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো। এটা কোনো লেখার ক্লাস না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আশা করি সমাধানও এমনিতেই হয়ে যাবে। সবাই আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের কিছু কোয়েশ্চেন বলছি এবং সেগুলোর আনসারের সাথে সাথে তোমাদেরকে বলে দিচ্ছি। আমার কাছে একটা কোয়েশ্চেন আছে যে কৈশু বিন্যাসের পরামিতি যদি 2 হয়, এর সূচালতার মান কত? কৈশু বিন্যাসের পরামিতি আমরা জানি যে কৈশু বিন্যাস একটি বিন্যাস যেখানে একমাত্র বিন্যাস যেখানে গড় ভেদাঙ্ক পরামিতির মান সমান, এবং সেটা কি? সেটা হচ্ছে m ইকুয়াল টু এনপি। আমি লিখে রেখেছি m ইকুয়াল টু এনপি। m হচ্ছে পরামিতি, এন পি। এন কি এবং পি কি আমরা দুটোই আমরা জানি। m ইকুয়াল টু এনপি, এটা হচ্ছে গড় ভেদাঙ্ক পরামিতি সব কিছু সমান হয়, এবং কৈশু বিন্যাসটা হচ্ছে p of x equal to e to the power minus m m to the power x divided by x factorial, যেখানে x এর মানটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালু করে। তো আমাদের যেটা বলেছে যে পরামিতি মানে m এর মান যদি দেয়া থাকে, m এর মান যদি 2 হয়, তাহলে সূচালতার মান কত? আমরা জানি সূচালতাঙ্ক হচ্ছে বিটা 2। তো বিটা 2 ইকুয়াল টু 3 প্লাস 1 বাই m, তাহলে 3 প্লাস 1 বাই 2 মানে 0.5 যোগ করলে তার মানে আনসারটা হবে 3.50। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে কৈশু বিন্যাসের গড় 4 হলে পরিমিত ব্যবধান কত? আচ্ছা, কৈশু বিন্যাসের গড় যদি 4 হয়, গড় মানে কি? m ইকুয়াল টু এনপি। আমরা জানি যে গড় যদি 4 হয়, তার মানে m এর মান যদি 4 হয়, পরিমিত ব্যবধান কত হবে? আমরা জানি যে কৈশু বিন্যাসের ক্ষেত্রে পরিমিত ব্যবধানটা কি? রুট ওভার m। কৈশু বিন্যাসের ক্ষেত্রে পরিমিত ব্যবধান হচ্ছে রুট ওভার m। তার মানে রুট ওভার m মানে রুট ওভার 4 সমান 2। তার মানে আনসারটা হবে 2। আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এরপরে চলে আসে আরেকটা আমার কাছে কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কৈশু বিন্যাসের সীমা কোনটি? তোমরা জানো যে কৈশু বিন্যাসের সীমাটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আমাদের যে বোর্ডের মধ্যে এই সীমাটা আমি লিখে দিয়েছি। কৈশু বিন্যাসের সীমাটা 0 থেকে যে ইনফিনিটি পর্যন্ত, এই সীমাটা আমি কৈশু বিন্যাসের ক্ষেত্রে লিখে দিয়েছি। তারপরে আছে x একটি কৈশু চলক যেখানে e of x স্কয়ার ইকুয়াল টু 12 হলে কৈশু বিন্যাসের পরামিতির মান কত? এখানে বলা হয়েছে e of x স্কয়ার ইকুয়াল টু 12। এটার আনসারটা হবে 3। এটা আমরা আগে করেছি, তোমরা পারবে। কোন সম্ভাবনা বিন্যাসের গড় ও ভেদাঙ্কের সমান? বলা হচ্ছে কোন সম্ভাবনা বিন্যাসের গড় ও ভেদাঙ্ক সমান। তোমরা জানো যে কৈশু বিন্যাস একমাত্র বিন্যাস যেখানে যার গড় এবং ভেদাঙ্ক উভয়ের মান সমান, এবং সেটা হচ্ছে m ইকুয়াল টু n। বলা হচ্ছে কৈশু বিন্যাসের ভেদাঙ্ক 3 হলে গড়ের মান কত? আচ্ছা, কৈশু বিন্যাসের ভেদাঙ্ক যদি 3 হয়, তার মানে গড়ের মানও 3। আচ্ছা, এরপর একটা ফাংশন এরকম দেয়া আছে যে p of x equal to 3 1/3 p of x equal to 2। এই যে এটার আনসারটা হচ্ছে 1, এবং এই ধরনের সলিউশনগুলো, তার মানে ফাংশন থেকে পরামিতি মানের সলিউশনগুলো আমি তোমাদেরকে ফার্স্ট কৈশু বিন্যাসের যে লেকচারগুলো করিয়েছি তার মধ্যে করিয়েছি, সেটা একটু ভালো করে খেয়াল করে নিবে। কোনো কৈশু বিন্যাসের পরিমিত ব্যবধান 2 হলে গড় ব্যবধান কত? আচ্ছা, পরিমিত ব্যবধান 2 হয়েছে। পরিমিত ব্যবধান যদি 2 হয়, তাহলে গড় ব্যবধান কত হবে? 4 হবে। কৈশু বিন্যাসের আদর্শ বিচ্যুতি কত? আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। এসডি মানে কি? রুট ওভার
এম, তার মানে আনসারটা হচ্ছে √m। সিমিলারলি আরেকটা পি অফ এক্স ইকুয়াল টু 2, পি অফ এক্স ইকুয়াল টু 3 দেওয়া আছে। এখানে এম পরামিতির মান বের করতে বলা হয়েছে। পরামিতির মান এম এর মান হবে 3, এবং এটা তোমরা খুব সহজেই পারবে। জাস্ট পি অফ এক্স এ যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এম, এম টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এর মানটা বসিয়ে দিলেই তোমার আনসারটা বের হয়ে আসবে, যেহেতু আমাদের পরামিতির মান বের করতে হবে। আচ্ছা, তারপরে একটি বহু নির্বাচনী একটি কোয়েশ্চেন আছে যে পৈশু বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক। প্রথম অপশনটি আছে ভেদাঙ্ক পরামিতির মান সমান সঠিক, গড় ও ভেদাঙ্ক সমান সঠিক, গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, তার মানে 1 ও 2 সত্য। আরেকটি বহু নির্বাচনী কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে একটি পৈশু বিন্যাসের গড় যদি 3 হয় সেক্ষেত্রে কি সত্য। গাণিতিক প্রত্যাশা √3। আচ্ছা, পৈশু বিন্যাসের গড় যদি 3 হয় তাহলে গাণিতিক প্রত্যাশা কি √3 হবে? √3 হবে না, ঠিক আছে, কারণ গাণিতিক প্রত্যাশা আর গড় দুটো আলাদা জিনিস। তারপর হচ্ছে ভেদাঙ্ক 3, হ্যাঁ, গড় যদি 3 হয় ভেদাঙ্ক 3, এটা সঠিক। বঙ্কিপাতঙ্ক 1/√m, তার মানে 1/√3, এটাও সঠিক। তার মানে আনসার হবে 2 ও 3 সঠিক। এরপর আমরা চলে আসছি পৈশু বিন্যাসের গাণিতিক প্রত্যাশা যদি √4 হয় হলে নিচের কোনটি সঠিক। এই সেম কোয়েশ্চেন, গাণিতিক প্রত্যাশা যদি √4 হয় তাহলে গড় বলা হয়েছে 4, কখনোই সম্ভব না। ভেদাঙ্ক √4, গাণিতিক প্রত্যাশা যত তার ভেদাঙ্ক ঠিক ততই হবে, তার মানে √4 সঠিক। বঙ্কিমতা 0.25 ভুল, 1/√4 এর মান 25 হয় না, সো এটা ভুল। তার মানে আনসার হচ্ছে শুধুমাত্র 2√4। আচ্ছা, এরপর আবার একটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে আমাদের বহু নির্বাচনী আছে, সেটা হচ্ছে পৈশু বিন্যাসের গড় হতে পারে ঋণাত্মক, ধনাত্মক, শূন্যের চেয়ে বেশি। আমরা জানি যে পৈশু বিন্যাসের গড় কখনো ঋণাত্মক হতে পারে না, সবসময় ধনাত্মক হবে এবং শূন্যের চেয়ে বেশি হবে। ধনাত্মক মানে শূন্যের চেয়ে বেশি, শূন্য অথবা শূন্যের চেয়ে বেশি। পৈশু বিন্যাসের ক্ষেত্রে গড়, ভেদাঙ্ক ও পরিমিতির মান একই সমান ভিন্ন ভিন্ন, তার মানে গড় 1 ও 2 একই অথবা সমান, তার মানে আনসার 1 ও 2। পৈশু বিন্যাসের ক্ষেত্রে পরামিতি একটি, ধনাত্মক বঙ্কিম, অতি সূচালো। আমরা জানি যে পৈশু বিন্যাস একটি পরামিতি, সেটা হচ্ছে এম। পৈশু বিন্যাস ধনাত্মক বঙ্কিম হয় এবং পৈশু বিন্যাস অতি সূচালো বিন্যাস হয়, তার মানে 1, 2, 3 তিনটাই সঠিক। আচ্ছা, এরপরে আছে একটি উদ্দীপক একটি কোয়েশ্চেন আছে, যেটা একটি কারখানার 1% দ্রব্য ত্রুটিপূর্ণ 200 দ্রব্যের মধ্যে, এখানে বলা হয়েছে বড়জোর একটি দ্রব্য, বড়জোর একটি মানে কি, বড়জোর একটি তার মানে সর্বোচ্চ একটি, তার মানে পি অফ লেস দেন অর পি অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 1। এটার যে ফরমেশনটা আছে বসিয়ে মান বের করে ফেলবেন। এখানে পি এর মান দেওয়া আছে 1%, সেই অনুযায়ী বের করে নিবে। টোটাল এর মান দেওয়া আছে 200টি। ওকে, এই ছিল পৈশু বিন্যাসের এক অংশের। আমি আরেকটাতে চলে যাচ্ছি যে পৈশু বিন্যাসের উদ্ভাবক কে। আমরা জানি পৈশু বিন্যাসের উদ্ভাবক হচ্ছেন আব্রাহাম ডি মুইভার। পৈশু বিন্যাসের উদ্ভাবক হচ্ছে আব্রাহাম ডি মুইভার। কথাটা কি সত্য? কথাটা একদমই সত্য নয়। পৈশু বিন্যাসের উদ্ভাবক হচ্ছেন সিমেন ডেনিস পৈশু, স্যার সিমেন ডেনিস পৈশু। সো খুব ভালো করে এই নামগুলো মনে রাখতে হবে, কোন বিন্যাসের উদ্ভাবক কে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। পৈশু চলকের সীমা কোনটি? আমরা জানি পৈশু চলকের সীমাটা হচ্ছে 0 to ∞, আমাদের বোর্ডে অলরেডি লেখা আছে। দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে কোন শর্তে পৈশু বিন্যাসে পরিণত হয়? দ্বিপদী বিন্যাস দুটি শর্তে পৈশু বিন্যাসে পরিণত হয়, আমি শর্তগুলো লিখে দিচ্ছি। শর্ত নম্বর 1টা হচ্ছে n এর মান ইনফিনিটির কাছাকাছি হবে। শর্ত নম্বর 2 হচ্ছে p এর মান 0-এর কাছাকাছি হবে, তার মানে সংখ্যাটা হবে অনেক বড়, প্রতিবার সফলতার সংখ্যা হবে 0-এর কাছাকাছি বা খুব ছোট। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পৈশু বিন্যাসের একটি ক্ষুদ্র সীমার মধ্যে 2 বা ততোধিক ঘটনা সম্ভাব্য অত্যন্ত নগণ্য হবে।
পৈশু চলক একটি বিচ্ছিন্ন দ্রব্য। তোমরা জানো যে আমাদের বইয়ে কী ধরনের বিন্যাস আছে, আমি বারবার ক্লাসে বলে যাই। এর মধ্যে দুটি হচ্ছে বিচ্ছিন্ন দ্রব্য চলকের বিন্যাস, তার মধ্যে পৈশুর বিন্যাস এবং দ্বিপদী বিন্যাস, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন দ্রব্য চলকের বিন্যাস, সেটা হচ্ছে পরিমিত বিন্যাস। ক্রিকেট খেলায় একজন বোলারের এক ইনিংসে 7 উইকেট পাওয়ার সম্ভাবনা নির্ণয়ে ব্যবহৃত হয় পৈশু বিন্যাস। এটি পৈশু বিন্যাসের একটি বাস্তব উদাহরণ, এটা তোমাদের বইয়ে আছে। পৈশু বিন্যাসের পরামিতি এম এর মান সবসময় কি হবে, এম এর মান ধনাত্মক হবে, তার মানে শূন্যের চেয়ে বড় হবে, তার মানে এম ইজ গ্রেটার দেন 0 হবে। সবসময় তোমরা দেখবা যে পৈশু বিন্যাসের ক্ষেত্রে এই যে এখানে এই যে এটার সাথে লেখার পরে এই সাইডে এম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেখা থাকে। পৈশু বিন্যাসের পরামিতি 4 হলে বিন্যাসটির পরিমিত ব্যবধান কত হবে? বিন্যাসটির পরিমিত ব্যবধান হবে √4, তারপরে √m সমান সমান 2 হবে। আচ্ছা, পৈশু বিন্যাসের দুটি শর্তের কথা মনে রাখবে। একটি হচ্ছে m ইজ গ্রেটার দেন 0। দুটি শর্ত পৈশু বিন্যাসের ক্ষেত্রে তোমাদের বারবার আসে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এমসিকিউর জন্য। আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে m ইজ গ্রেটার দেন 0, এটা সবসময় আসে, আর একটা হচ্ছে p স্মলার দেন 0.1। এই দুটি শর্ত সবসময় তোমরা মনে রাখবে। এই দুটি শর্ত বিভিন্নভাবে তোমাদের জন্য আসে। এরপরে চলে আসছে, আচ্ছা, বলা হচ্ছে পৈশু বিন্যাসের বঙ্কিমতা কেমন? আমরা জানি পৈশু বিন্যাসের বঙ্কিমতা হচ্ছে ধনাত্মক বঙ্কিম হয়। দুটি স্বাধীন পৈশু চলকের যোগফল একটি পৈশু চলক। দুটি স্বাধীন পৈশু চলকের যোগফল এটি পৈশু বিন্যাসের ধর্মাবলী থেকে এসেছে। আমি বারবার বলেছি যে সবসময় ধর্মাবলীগুলো ভালো করে পড়বে। পৈশু বিন্যাসের গড় 5 হলে পরিমিত ব্যবধান কত? পৈশু বিন্যাসের গড় মানে m = 5, তার মানে পরিমিত ব্যবধান √m মানে √5, তার মানে আনসারটা √5 হবে। একটি পৈশু বিন্যাসের বঙ্কিমতাঙ্ক 0.5 হলে পরামিতি কত? আচ্ছা, বঙ্কিমতাঙ্ক যদি 0.5 হয়, পরামিতি কত? দেখো এখানে আমি লিখেছি বঙ্কিমতাঙ্ক হচ্ছে √β1 = 1/m। এই ফর্মুলেশন ব্যবহার করলে আমরা 0.5 হলে পরামিতিটা হবে 4। আচ্ছা, এরপরে যত কিছু যা কিছু আছে আমরা মোটামুটি ম্যাক্সিমামই করে ফেলেছি। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে আমাদের পৈশু বিন্যাসের আমরা এমসিকিউ বললাম, এই পৈশু বিন্যাসের এমসিকিউগুলো এই টাইপসে হবে। তোমরা পৈশু বিন্যাসের এমসিকিউর জন্য পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে। আমি যে অংশ পড়তে বলেছি, যেমন ধর্মাবলী আছে, বৈশিষ্ট্য আছে, তারপরে উদ্ভাবনের নাম আছে, কখন উদ্ভাবন করলো, কীভাবে উদ্ভাবন করলো, সেটা সীমিত রূপটা কী হতে পারে, কখন দ্বিপদী বিন্যাসে পরিণত হবে, কখন দ্বিপদী থেকে পৈশুতে পরিণত হবে, সেখানে আমাদের পৈশু বিন্যাসের শর্ত কী কী থাকতে পারে, যে m = 0, m is greater than 0, p smaller than equal to 1, বঙ্কিমতাঙ্ক কী, সূচালতাঙ্ক কী, তারপর হচ্ছে বঙ্কিমতাঙ্কের মানটা কীভাবে বের করবো, সূচালতাঙ্কের মানটা কীভাবে বের করবো, পৈশু বিন্যাসের সীমাটা কত হতে পারে। এই টাইপসের এমসিকিউগুলোই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে এবং খুবই সহজ এই পৈশু বিন্যাস। আশা করি তোমরা খুব ভালো করে এই পৈশু বিন্যাসটা শেষ করতে পারবে। আর এরপরেও যদি যে কোনো সমস্যা তোমরা পড়ো, যে কোনো ম্যাথ নিয়ে সমস্যা হোক বা সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে সবার ফার্স্টে তোমাদের কাছে আমার বেল বাটনটা অল করে রাখবে, তাহলে তোমাদের ফার্স্টে তোমাদের ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। এবং আশা করি এই ভিডিওগুলো তোমাদের পড়ার কাছে হেল্পফুল হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অবশ্যই তোমার পাঠ্য বইটাকে ফলো করে তারপর তোমাকে পড়তে হবে। অবশ্যই তোমার পাঠ্য বইটাকে ফলো করে সেই অনুযায়ী ক্লাসে এগোতে হবে, তাহলে আশা করি বুঝতে পারবে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।